ঠিক আছে, চলুন সরাসরি আজকের এই আলোচনার গভীরে যাওয়া যাক। আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা এমন একজন মানুষের অবিশ্বাস্য জীবনকাহিনী উন্মোচন করতে যাচ্ছি, যিনি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসকে আক্ষরিক অর্থেই চিরকালের জন্য বদলে দিয়েছিলেন। তিনি হলেন আবু বকর মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি। 865 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। আমাদের আজকের পর্বের শিরোনাম হল দ্য মেডিকেল ডিটেকটিভ। আর বিশ্বাস করুন, এই নামটা তার জন্য একদম জুৎসই। তিনি শুধু একজন সাধারণ চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন একজন সত্যিকারের মেডিকেল ডিটেকটিভ। রোগের লক্ষণ, কারণ আর প্রতিকার নিয়ে তিনি যেভাবে অনুসন্ধান করতেন, তা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পুরো ভিত্তিটাই গড়ে দিয়েছে। তো চলুন এই অসাধারণ প্রতিভা সম্পর্কে বিস্তারিত জেনে নিই। নবম শতাব্দীর বাগদাদ শহরে একটা দৃশ্য একবার কল্পনা করুন তো। শহরের বিভিন্ন এলাকায় তাজা কাঁচা মাংসের টুকরো ঝুলিয়ে রাখা হচ্ছে। শুনতে একদম অদ্ভুত আর উদ্ভট মনে হচ্ছে, তাই না? প্রশ্ন জাগতে পারে, কাঁচা মাংস ঝুলিয়ে রাখার মতো একটা ব্যাপার কিভাবে চিকিৎসায় বিপ্লব আনতে পারে? এই একটি অদ্ভুত পরীক্ষায় কিন্তু প্রমাণ করে দিয়েছিল যে আল রাজি ছিলেন একজন নিখাত, এম্পিরিক্যাল বা অভিজ্ঞতাবাদী সমস্যা সমাধানকারী মানুষ। তিনি শুধু বইয়ের বিদ্যায় আটকে থাকার পাত্র ছিলেন না, তিনি হাতে কলমে বাস্তব পরীক্ষার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাতেন। 1. রসায়নবিদ থেকে চিকিৎসক। প্রথম দিকে আল রাজির পথ চলাটা কিন্তু মোটেও প্রচলিত নিয়মে হয়নি। তার প্রারম্ভিক জীবনের দিকে তাকালে বহুমুখী প্রতিভার একটা দারুণ ছোঁয়া পাওয়া যায়। জানেন কি, তিনি প্রথমে সঙ্গীত এবং শিল্পকলার প্রতি গভীরভাবে আগ্রহী ছিলেন। এরপর তার মনোযোগ ঘুরে যায় হার্ড সায়েন্সের দিকে। তিনি রসায়ন, জ্যোতির্বিদ্যা এবং গণিতে ডুব দেন। জীবনের অনেকটা সময় এসব নিয়ে কাটানোর পর বয়স যখন 30 বা 40-এর কোঠায়, ঠিক তখনই তিনি চিকিৎসা বিদ্যার দিকে ঝোঁকেন এবং পড়াশোনার জন্য তৎকালীন জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দু বাগদাদে পাড়ি জমান। এখন এই জায়গাটাতে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা হল তার বৈজ্ঞানিক ভিত্তিটা। চিকিৎসা বিজ্ঞানে আসার আগে রসায়নে তার অবদান রীতিমতো চমকে দেওয়ার মতো। তিনি প্রথম ইথানল এবং সালফিউরিক অ্যাসিড আবিষ্কার করেন। এমনকি আমাদের পরিচিত কেরোসিন ল্যাম্পের উদ্ভাবকও কিন্তু তিনি। পাশাপাশি সাধারণ ধাতুকে কিভাবে স্বর্ণে রূপান্তর করা যায় তা নিয়ে আস্ত দুটো বইও লিখেছিলেন তিনি। কিন্তু এই রসায়ন থেকে মেডিসিনে আসার পেছনের কারণটা ছিল একেবারে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক। দিনের পর দিন মাত্রাতিরিক্ত রাসায়নিক পদার্থের সংস্পর্শে কাজ করতে গিয়ে তার চোখে প্রচণ্ড জ্বালাপোড়া শুরু হয়। মূলত নিজেরই শারীরিক অস্বস্তির কারণেই তিনি রসায়ন ল্যাব ছেড়ে চিকিৎসাবিদ্যার দিকে পুরোপুরি মনোযোগ দেন। 2. বাগদাদের বিখ্যাত সেই মাংস পরীক্ষা। খলিফা আল মুক্তাফি যখন তাকে বাগদাদের সবচেয়ে বড় হাসপাতাল নির্মাণের দায়িত্ব দিলেন, তখন তিনি সেই কিংবদন্তি তুল্য ক্লিনিক্যাল ট্রায়ালটি চালান। জায়গা নির্বাচনের জন্য তিনি দারুণ 3টে ধাপ অনুসরণ করেন। প্রথম ধাপে তিনি বাগদাদের বিভিন্ন এলাকায় তাজা কাঁচা মাংস ঝুলিয়ে দিলেন। দ্বিতীয় ধাপে তিনি টানা কয়েকদিন ধরে গভীর পর্যবেক্ষণে রাখলেন যে কোথায় মাংস দ্রুত পচছে আর কোথায় ধীরে। আর তৃতীয় ধাপে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন যে এলাকার মাংস সবচেয়ে ধীরে পচেছে সেখানেই তৈরি হবে নতুন হাসপাতাল। কেন? কারণ তিনি বুঝতে পেরেছিলেন ওই এলাকার বাতাস সবচেয়ে বিশুদ্ধ, যা রোগীদের দ্রুত সেরে ওঠার জন্য একদম পারফেক্ট। কোনো মাইক্রোস্কোপ ছাড়াই শুধু সাধারণ বুদ্ধি দিয়ে এমন একটা সিদ্ধান্ত নেওয়া ভাবা যায়? 3. হাম এবং বসন্ত রোগের সংজ্ঞা নির্ধারণ। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল সংক্রামক ব্যাধি এবং পেডিয়াট্রিক্স বা শিশু চিকিৎসায় তার এই অভূতপূর্ব কাজ। কেতাব আল জুদারি ওয়া আল হাসপা, এই বইটার ঐতিহাসিক গুরুত্ব আক্ষরিক অর্থেই অপরিসীম। এটি আধুনিক শিশুর স্বাস্থ্যের একেবারে মূল ভিত্তিটা গড়ে তুলেছিল। এর আগে সংক্রামক রোগগুলো নিয়ে মানুষের ধারণা ছিল খুবই ভাষা, কিন্তু তিনিই প্রথম নির্দিষ্টভাবে হাম এবং বসন্ত নিয়ে এত বিশদভাবে কাজ করেছিলেন। আর এই বিষয়টা একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে আল রাজি কতটা তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী ছিলেন। মধ্যযুগে হাম এবং বসন্ত এই দুটিকে আসলে একই রোগের আলাদা রূপ ভাবা হতো। আল রাজি হলেন ইতিহাসের প্রথম চিকিৎসক যিনি বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণ করে হাম এবং বসন্তকে সম্পূর্ণ আলাদা দুটো রোগ হিসেবে চিহ্নিত করেন। তিনি খুব নিখুঁতভাবে দেখিয়েছিলেন যে এদের লক্ষণ আর প্রকৃতি মোটেও এক নয়। তার এই বৈজ্ঞানিক পদ্ধতিটা মধ্যযুগের যত সব ক্লিনিক্যাল বিভ্রান্তি ছিল সব দূর করে দেয়। তিনি শক্তভাবে প্রমাণ করেন যে শিশুদের আলাদা আলাদা সংক্রমণের জন্য একদম আলাদা চিকিৎসার প্রয়োজন। তার এই ব্রেক থ্রু সে সময়কার শিশু চিকিৎসায় এক অভাবনীয় পরিবর্তন নিয়ে এসেছিল। আর সত্যি বলতে শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে এই মৌলিক নীতিটা
আজও সমানভাবে প্রাসঙ্গিক। 4. আধুনিক পেডিয়াট্রিক্সের প্রতিষ্ঠা এবং তার সাহিত্যিক অবদান। একটু লক্ষ্য করলেই দেখবেন আল রাজি শুধু তার প্র্যাকটিসেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি বিপুল পরিমাণ বইও লিখেছিলেন, যেমন ধরুন 23 খণ্ডের আল কিতাব আল হাউই, যা গাইনোকোলজি ও অবস্টেট্রিক্সের ভিত্তি তৈরি করেছিল। তবে তিনি শুধু পণ্ডিতদের জন্য লেখেননি। কিতাব মান লা ইয়াহদুরুহু আল তাবিব বইটা লেখা হয়েছিল একদম সাধারণ মানুষের জন্য, যাতে হাতের কাছে ডাক্তার না থাকলেও ঘরে বসেই চিকিৎসা করা যায়। আবার কিতাব বোরাল সায়াহতে দিয়েছেন মাথা ব্যথা বা দাঁত ব্যথা 1 ঘণ্টার মধ্যে সারিয়ে তোলার টিপস। চিকিৎসা সেবা যেন সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সেটাই ছিল তার প্রধান লক্ষ্য। 5. মমত্ববোধের এক অনন্য উত্তরাধিকার। আল রাজির বিজ্ঞান মনস্কতার পাশাপাশি তার মানবিক দিকটাও ছিল অসাধারণ। তিনি অসংখ্য রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। তাকে বলা হয় অ্যাপ্লাইড নিউরো অ্যানাটমির জনক। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপারটা হল তিনিই প্রথম মানসিক রোগীদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড প্রতিষ্ঠা করেন। সেখানে মানসিক রোগীদের কোনো শিকলে বেঁধে রাখা হতো না, বরং সম্মান আর ভালোবাসার সাথে তাদের যত্ন নেওয়া হতো। এমনকি মানসিক রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় তিনি তাদের আর্থিক উপহার দিয়ে বিদায় জানাতেন। জনস্বাস্থ্য এবং মানসিক সেবায় এমন সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি আজও আমাদের জন্য এক পরম আদর্শ হয়ে আছে। এবার চলুন দেখি জীবনের শেষ ভাগে এসে এই মহান মানুষটির পরিণতি কী হয়েছিল। এটা সত্যি এক করুণ পরিহাস। যে মানুষটা তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছে, জীবনের শেষ দিনগুলোতে সেই মানুষটি ভয়াবহ চোখের সমস্যায় ভোগেন। প্রথমে চোখে ছানি পড়া, এরপর গ্লুকোমা এবং একসময় তিনি পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে যান। অবশেষে 925 খ্রিস্টাব্দে নিজের জন্মস্থান রে শহরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে যে মধ্যযুগে শ্রেষ্ঠ চিকিৎসক বলা হয়, এটা মোটেও বাড়িয়ে বলা নয়। রসায়নের ল্যাব থেকে শুরু করে একজন মেডিকেল ডিটেকটিভ হয়ে ওঠার এই যাত্রায় তিনি আমাদের চিকিৎসা বিজ্ঞানের ধারণাকে পাল্টে দিয়েছিলেন। মানুষের চিকিৎসায় বিজ্ঞান এবং সহানুভূতির যে মেলবন্ধন তিনি তৈরি করেছিলেন, তা সত্যি অতুলনীয়। তো সবশেষে এই প্রশ্নটা আমাদের গভীর ভাবিয়ে তোলে যে মানুষটি জীবনের শেষ ভাগে এসে নিজের চোখের আলো হারিয়েছিলেন, তার দেখানো পথ ধরে বিশেষ করে সংক্রামক ব্যাধি আর শিশু চিকিৎসায় তার রেখে যাওয়া কাজগুলো কিভাবে আজও আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে পথ দেখিয়ে চলেছে। আল রাজির এই উত্তরাধিকার প্রমাণ করে যে চিকিৎসা বিজ্ঞান শুধু রোগের নিরাময় নয়, এটি মানুষের প্রতি পরম মমত্ববোধেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত। আপনাদের কি মনে হয়? আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।